পেখমের কাছে ক্ষমা চেয়ে পেখম আর আবিরকে আপন করে নিল শ্রী আর স্বর্ণালী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে স্বর্ণালী চিন্তা করতে থাকে স্ত্রীকে নিয়ে আর বলে, স্ত্রী তুই কোথায় যাচ্ছিস এখন? স্ত্রী তখন ডাক্তারবাবুকে ফোন করার চেষ্টা করে কিন্তু কোনোই লাভ হয় না। স্ত্রী তখন বলে, মা আমি বাবাকে একবার ফোন করে দেখি, বুঝলে বাবার এক চেনা জানা ডক্টর আছে না, আমি সেই ডক্টরের কাছেই রনকে নিয়ে যাব। এর মধ্যেই তখনই স্ত্রী বলে, কি ব্যাপার, বাবাও তো ফোনটা ধরছে না। এর মধ্যেই চলে এসেছে আবির আর বলে, কাউকে ফোন করতে হবে না, চল আমার সাথে, বলেই হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। স্ত্রী তখন বলে, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস আবির? আবির আমার হাতটা ছাড়। অন্যদিকে স্বর্ণালী বলে, কি হলো কেসটা? আবির এইভাবে স্ত্রীকে টানতে টানতে কোথায় নিয়ে গেল? আমার না আর ভালো লাগছে না। মেয়েটার জীবনে একের পর এক বিপদ লেগেই রয়েছে। বিয়ের পরের দিন একটা দিনও সুখে শান্তিতে সংসার তো করতে পারলই না, উল্টে শুধু ছোটাছুটি করছে। তখনই রনিতা বলে, আমার মনে হয় পেখম আবারও কোনো একটা গন্ডগোল করেছে, তাই দাদাভাই মানে আবির নিয়ে গেল টানতে টানতে এইভাবে দিদিভাইকে। অন্যদিকে দেখা যায় তমালিকা বলে, আচ্ছা তুই সবসময় এত ভুল কথা বলিস কেন বলতো? আমি জানি আবির আর পেখম কোনো ভুল কাজ করতেই পারে না। এর মধ্যেই আবির তো এখনও নিয়ে আসেনি স্ত্রীকে, আর মনে মনে পেখম ভাবতে থাকে, এতটা সময় নিচ্ছে কেন আবির? অনেক আগেই তো চলে আসার কথা ছিল। আর অন্যদিকে হসপিটালে নিয়ে গেছে। স্ত্রী তখন বলে, আমাকে হসপিটালে নিয়ে এলি কেন? কি রে আবির, বারবার একটা কথা বলছি, কানে যাচ্ছে না কথাটা? আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আবির তখন বলে, তুই কার জন্য ডাক্তার নিয়ে আসবি বলছিলিস দিদিভাই? দেখ তো এটা তোর রন কিনা। তারপর দেখে যে না, সত্যি তো রন এখানে নেই, একজন অন্য পেশেন্ট এখানে শুয়ে রয়েছে, যাকে দেখার পর স্ত্রী চমকে যায় আর বলে, রন কোথায়? তখন কনস্টেবল বলে, এ কি, আসামি কোথায় গেল? আসামি পালিয়ে গেল কি করে? আবির বলে, আপনারা কেমন সিকিউরিটি যে আপনাদের সামনে দিয়ে আসামি পালিয়ে গেল? কি হলো বলুন? কনস্টেবল বলে, বিশ্বাস করুন আবিরবাবু, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের চোখে ফাঁকি দিয়ে গেল কি করে, আমি তো সেটাই ভাবছি। আর অন্যদিকে রন মেয়েটার সাথে যখন অসভ্যতামি করছিল তখন পেখম তার কিছুটা ভিডিও নিয়ে নেয়, আর পেখমের আওয়াজ শুনতে পেরে চমকে গেছে রন। আর পেখম একটা আওয়াজ করে ফেলেছিল আর সেই আওয়াজটাই শুনে ফেলেছিল রন। বাইরে এসে দেখতে থাকে চারিদিকটা, কিন্তু ততক্ষণে পেখম নিজেকে লুকিয়ে রেখেছে যাতে কোনোভাবেই রনের কাছে ধরা না পড়ে। এরপরেই সেই মেয়েটা এসে বলে, রন চলো না, মুডটা নষ্ট করছো কেন? এরকমভাবে মুড নষ্ট করে দিলে কিন্তু হবে না। এসো বেবি, আমরা দুজনে আজ অনেক আনন্দ করব, অনেক ফুর্তি করব। রন তখন বলে, দাঁড়াও বেবি একটুখানি। এরপর চারিদিকটা ভালো করে দেখে নেয় আর তারপর আবারও নাচ শুরু করে দিয়েছে। ড্রিঙ্ক করতে করতে নাচ করতে থাকে, মেয়েটার সাথে অসভ্যতামি করতে থাকে। এর মধ্যে আবির আর পেখম দুজনা মিট করেছে আর দেখানোর জন্য নিয়ে এসেছে স্ত্রীকে। স্ত্রী তখন সবটা দেখতে থাকে। পেখম বলে, দিদিভাই আমি তোমাকে অনেক বলেছিলাম, অনেক সাবধান করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনতেও চাওনি। দেখো আজ নিজের চোখে তোমার রনের কুকীর্তিটা দেখো, উনি কিভাবে মেয়েদের সাথে মাতাল হয়ে নাচ করছে, আর শুধু নাচই করছে না, অসভ্যতামি করছে, যেটা তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ। আর এটা দেখার পরে আর হয়তো তোমার আমার প্রতি কোনো অভিযোগ থাকবে না। আশা করি আমি নিজের অভিযোগটা সরাতে পেরেছি। তখনই স্ত্রী তো চলে এসেছে আর বলে, রন তোমাকে দেখে আমি চমকে যাচ্ছি, কি করে তুমি কি করে এতটা অন্যায় করতে পারো বলো, কি করে পারো? তখন রন ভাবে, আমাকে কিছু একটা করতেই হবে। এর মধ্যেই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেরে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। স্ত্রী তখন কান্নায় ভেঙে পড়েছে। স্ত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়, স্ত্রী এখন রেস্ট নিচ্ছে। এর মধ্যেই পরের দিন সকাল হতেই বড় বড় করে খবরের কাগজে বেরিয়েছে, আসামি রন ওরফে রানা রায় চৌধুরী শরীর খারাপের নাটক করে হসপিটাল থেকে পালিয়ে গেছে, আসামি এখনো ফেরার। তখন দাদু বলে, ওই রনকে যদি একবার হাতের কাছে পেতাম না, আচ্ছা করে মেরে একটু হাতে সুখ করে নিতাম, আমার নাতনির সাথে এত বড় অসভ্যতামি করা বার করে দিতাম। তখনই রনিতা বলে, আচ্ছা পিসিমণি, এসব খবরগুলো পড়ার কি আছে বলো তো? পিসিমণি বলে, অবশ্যই আছে। আরে বাবা, আমাদের বাড়ির জামাই কি কুকীর্তি করেছে সেটা জানতে হবে না, সবাইকে জানাতে হবে না? তখন দাদাভাই বলে, সত্যি পেখম আর আবির বার করে আমাদেরকে সাবধান করেছিল, কিন্তু আমরা ওদের কোনো কথা শুনিনি। পেখম তো নিজেও এই অসভ্যতামির শিকার হয়েছিল, অনেক খারাপ কাজ করেছিল পেখমের সাথেও। পেখম কি করে চুপ করে থাকবে? তাই তো আমাদের সবার বিরুদ্ধে গিয়ে রনকে শাস্তি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর আজকে আমাদের চোখও খুলে গেছে। স্ত্রীটার কথা ভেবেই খুব খারাপ লাগছে। স্বর্ণালী নিজেও খুব স্তব্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারছে না।
এদিকে বাড়ির ছোট ছোট সদস্যরা সবাই মিলে ঠিক করেছে আজকে পাস্তা পার্টি করবে। তাই পেখম যেভাবে রান্নার ব্যবস্থা করেছিল ছাদে ইন্ডাকশন ওভেনে, সেখানেই আজকে পাস্তা করা শুরু হয়ে গেছে। আর তখন আবির বলছিলাম যে এটা কি পাস্তা হচ্ছে, না না শুনি এটা কি পাস্তা হচ্ছে, হোয়াইট সসেস পাস্তা নাকি? আর তখনই পেখম বলেন না, এটা হচ্ছে ঝাল ঝাল পাস্তা। আর এটা নিয়ে সবাই হই হুল্লোড় আনন্দ করতে থাকে। তখনই তমালিকা বলে, সত্যি পেখম, আজ যে আমাদের বাড়ির সবাই এত আনন্দ করছে, হই হুল্লোড় করছে, শুধু এটা তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি যেভাবে স্ত্রীকে সবটা সামনে থেকে দেখিয়েছো, সেটা না দেখলে ও কোনোদিনও বিশ্বাস করতে পারতো না যে ওই রানা রায়চৌধুরী কত বড় ঠগ আর জোচ্চোর। পেখম বলে, দিদিভাই আজকের দিনে এই সমস্ত কথা থাক, আজ আমরা সবাই মিলে একটু হই হুল্লোড় করবো। তার মধ্যে রনিতা এসে বলে, দেখি দেখি এখানে কি হচ্ছে দেখি। স্যাম তখন বলে, ছোট বৌদি এখানে পাস্তা বানাচ্ছে, তুমি দেখে কি করবে মেজো বৌদি, তুমি এখান থেকে যাও তো। মেজদা তখন বলে, হ্যাঁ রনিতা, তুমি বরং এখান থেকে যাও। রনিতা তখন বলে, বাহ, সবাই মিলে এখন আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো, এই কাজটা কিন্তু আদৌ ঠিক হচ্ছে না। তখন রনিতার কথা শুনে বলতে থাকে মেজদা, কেন? তুমি তো কোনোদিনও পেখমকে সহ্য করতে পারতে না, তাই আমাদের আনন্দের মধ্যে তুমিও সামিল হতে পারবে না, যাও যাও যাও। রনিতাকে এই বলেই সরিয়ে দেয়। এরপর সবাই মিলে পাস্তা তো বানিয়ে ফেলেছে। তখনই স্যাম বলে, দিদিভাইয়ের অবস্থা খুব একটা ভালো নেই, তবে হ্যাঁ পাস্তা দিয়ে রাস্তা খুলতে হবে, আমরা দিদিভাইকে সারপ্রাইজ দেবো আর সবাই মিলে অনেক হই হুল্লোড় করবো। এর মধ্যেই আবিরের বাবা স্বর্ণালীর সাথে কথা বলতে থাকে আর বলে, দেখেছো তো স্বর্ণালী, পেখম নিজে কিভাবে আমাদের ভুলগুলো ভেঙে দিল। আমরা শুধু শুধু মেয়েটাকে কতই না ভুল বুঝেছিলাম, এটা করাটা একদমই ঠিক হয়নি। এরপর সবাই মিলে ওপর থেকে নিচে নিয়ে আসে পাস্তা। আর পিসিমণি বলে, যাক বাবা, পাস্তাও হয়ে গেল এর মধ্যে। তা এটা কোথায় রান্না করা হয়েছে? ছাদে? ছাদে রান্না করলে কি একটু বেশি টেস্ট হয় নাকি রে? হ্যাঁ? পেখম তখন বলে, না পিসিমণি, ব্যাপারটা সেরকম না, আসলে আমার তো রান্নাঘরে ঢোকার অনুমতি নেই, সেই জন্যই আমি রান্নাঘরে ঢুকিনি। এর মধ্যে কাকাই মাসকাবারি বাজার করে নিয়ে এসেছে ব্যাগ ভর্তি করে, সে ব্যাগ আর নিয়ে আসতে পারছে না। আবির এসে ধরে দিয়ে বলে, একবার তো আমাকে বলতে পারতে, হ্যাঁ তুমি এতটা কষ্ট পাচ্ছ, তাও ব্যাগগুলো আমার কাছে দাও। কাকাই তখন বলে, ভুল হয়ে গেছে রে আবির, পরের মাসে যখন বাজারে যাব নিশ্চয়ই তোকে বলবো, তুই এসব নিয়ে একদম ভাবিস না। আবির তখন বলে, এসো এসো, ব্যাগটা দাও আমার কাছে। এরপর সবাই মিলে পাস্তা খাবে বলে ঠিক করেছে। স্বর্ণালী তখন বলে, এখনো কি বলবো আমি তো বুঝতে পারছি না। এর মধ্যে আবিরের বাবা বলে, কি হলো স্বর্ণালী, চুপ করে আছো কেন, তুমি কিছু বলবে না? আবির বলে, থাক না বাবা, মায়ের শরীরটা হয়তো ভালো লাগছে না, মা চুপ করে আছে, থাকুক, আমরা বরং আমাদের মতন করে একটু আনন্দ করি। দিদিভাই কোথায়? তার মধ্যে স্বর্ণালী বলে, আমি একটা কথা বলতে চাই, এই বাড়িতে আগে যেমন একটাই রান্নাঘর ছিল, একটাই হেসেল চলছিল, এখনও সেটাই হবে, আর কোনো হেসেল চলবে না। এটা শোনার পর পেখম বুঝতে পারে তাকে বারণ করছে স্বর্ণালী যে সে যেন আলাদাভাবে রান্নার ব্যবস্থা না করে। আর শুনে তো দাদুও খুব খুশি হয়ে যায় আর বলে, তাহলে আমি একদম ঠিক মেয়ে পছন্দ করেছি আমার আবিরের জন্য। এর মধ্যেই ঘর থেকে স্ত্রী বেরিয়ে এসেছে আর আনন্দে সামিল হয়। পেখমকেও আপন করে নেয়, বুঝতে পারে যা হয়েছে সব কিছু ভুল হয়েছিল আর সে মারাত্মক ভুল করেছিল। আর এইসব দেখার পর রন মনে মনে বলে যে এই মেয়েটা আমার কথায় উঠতে বসতো, সেও এখন আমাকে ভুল বুঝছে। আমি তোমাকে ছাড়বো না পেখম, দেখো তোমার জন্য কি ব্যবস্থা করি।